পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ হলে তা বোকামি হবে, কারণ এমন যুদ্ধ দুই দেশের জন্য পারস্পরিক ধ্বংসের পথ তৈরি করবে। তিনি বলেন, এটি একটি অযৌক্তিক ও অভাবনীয় ধারণা। ভারত যদি চাপ সৃষ্টি করে তাহলে পাকিস্তান যুদ্ধে সবসময় প্রস্তুত থাকবে। তিনি অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে ভারত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং মিথ্যা ন্যারেটিভ ছড়াচ্ছে, যা সামরিক সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। পেহেলগামের হামলার পর ভারতের বিমান হামলা এবং পাকিস্তানের পাল্টা জবাবের কথা উল্লেখ করে তিনি বলেন, পাকিস্তান দায়িত্বশীলতার সঙ্গে সীমিত প্রতিক্রিয়া দিয়েছে এবং ইচ্ছা থাকলে আরও কঠোর ব্যবস্থা নিতে পারত। শরীফ চৌধুরী বলেন, ভারত আগুন নিয়ে খেলছে। দুই দেশের সংঘর্ষের আবহে ভারতের তৈরি আখ্যানকে এজন্য দায়ী করেন তিনি। তিনি জানিয়েছেন, পাকিস্তান ও ভারত দুই দেশেই পরমাণু শক্তিধর দেশ। তাদের মধ্যে সামরিক সংঘাত একেবারে বোকামি, এটা অকল্পনীয়, এটা একটা অযৌক্তিক ধারণা। কিন্তু আপনারা দেখছেন, বেশ কিছুদিন ধরে ভারত এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যেখানে সামরিক সংঘাতের সুযোগ তৈরি হয়। সংঘর্ষের পর ভারতের পক্ষ থেকেই যুদ্ধবিরতির আলোচনার প্রস্তাব আসে বলে দাবি করেন শরীফ চৌধুরী। তিনি বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় রাষ্ট্র এবং আন্তর্জাতিক মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছিল। এছাড়া পাকিস্তান জয়শী মোহাম্মদের সঙ্গে সম্পর্কিত ভারতের অভিযোগগুলো পুরনো আখ্যান বলে অস্বীকার করেছে এবং সেসব প্রমাণের অনুরোধ করেছে। জয়শী মোহাম্মদ সংগঠনের সদস্যদের শেষকৃত্যে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার প্রতিউত্তরে তিনি বলেন, মৃতরা পাকিস্তানের নাগরিক এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও সেনাবাহিনীর কর্তব্য। তিনি বলেন, পাকিস্তান কখনো ভারতের ইচ্ছামতো চলবে না এবং নিজের শহীদদের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। শরীফ চৌধুরী আরো বলেন, ভারত অতিরিক্ত আত্মবিশ্বাসে পাকিস্তানকে দুর্বল মনে করে, কিন্তু সামরিক সংঘর্ষে পাকিস্তান তাদের ঔদ্ধত্য ভেঙে দিয়েছে। পাকিস্তান সবসময় সতর্ক এবং দেশকে রক্ষা করতে প্রস্তুত। শান্তি চাওয়া সত্ত্বেও প্রয়োজনে যুদ্ধের জন্যও তারা প্রস্তুত আছে। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন চলছেই। সম্প্রতি ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, তারা 2369 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাতে প্রস্তুত। গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রণধীর জয়সওয়াল বলেন, ভারতে যারা অবৈধভাবে বসবাস করছেন তারা বাংলাদেশি হোক বা অন্য কোনো দেশের, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভারতের কাছে এমন একটি তালিকা রয়েছে যেখানে 2369 জন বাংলাদেশের নাম রয়েছে, যাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে কারাদণ্ড ভোগ শেষ করেছেন এবং দেশে ফেরত যাওয়ার অপেক্ষায় আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া মূলত বাংলাদেশ সরকারের জাতীয়তা যাচাইয়ের উপর নির্ভর করছে। মুখপাত্র বলেন, আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি যেন দ্রুত তাদের জাতীয়তা যাচাই করে ফেরত নেওয়ার ব্যবস্থা করে। কিছু কিছু মামলা এই যাচাইয়ের প্রক্রিয়া 2020 সাল থেকে ঝুলে আছে। বিশ্লেষকরা মনে করছেন, এই ইস্যুটি কেবল অভিবাসন কিংবা আইনি ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন মাত্রা যোগ করতে পারে, বিশেষ করে যখন দুই দেশের মধ্যে বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা ও প্রতিরক্ষা চুক্তি নিয়েও সাম্প্রতিক সময়ে টানাপোড়েন চলছে। ভারতের হিন্দুস্তান টাইমস পত্রিকার বরাতে জানা যায়, দিল্লি এ বিষয়ে ঢাকার সঙ্গে ইতিমধ্যে একাধিকবার কূটনৈতিক যোগাযোগ করেছে, তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। এই পরিস্থিতিতে উদ্বেগ তৈরি হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যেও। অনেকের মতে, জাতীয়তা যাচাই ছাড়াই মানুষ ফেরত পাঠানো হলে তা আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার লঙ্ঘন হতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, সীমান্তবর্তী অঞ্চলে এমন ইস্যুগুলো খুব সংবেদনশীল। অতীতেও দেখা গেছে অবৈধ অভিবাসন নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, তাই এবারের ঘটনা নিয়েও এইরকম জটিলতা তৈরি হতে পারে যদি না দুই দেশ যৌথভাবে স্বচ্ছ ও মানবিক একটি সমাধানে পৌঁছায়। সব মিলিয়ে এই তালিকা প্রকাশ এবং ভারত সরকারের সক্রিয় মনোভাব দুই দেশের কূটনৈতিক আলোচনায় নতুন মাত্রা যুক্ত করেছে, যা আগামী দিনে দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে।
বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত 427 জন রোহিঙ্গা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR। সংস্থাটি এক বিবৃতিতে জানায় 9 ও 10 মে এই দুটি দুর্ঘটনা ঘটে এবং তা মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলবর্তী এলাকায়। UNHCR এর ভাষ্য অনুযায়ী 9 মে প্রথম নৌকাটি 267 জন রোহিঙ্গাকে নিয়ে যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর সেটি ডুবে যায়। এতে 66 জন প্রাণে রক্ষা পেলেও বাকিদের কোনো খোঁজ মেলেনি। পরদিন 10 মে একই এলাকা থেকে আরেকটি কাঠের ইঞ্জিন চালিত নৌকায় 247 জন রোহিঙ্গা রওনা দেন, তবে সেটিও ডুবে যায়। এ ঘটনায় মাত্র 21 জন বেঁচে ফিরতে সক্ষম হন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে UNHCR। সংস্থাটির এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ব্যুরো প্রধান হাই কিউং জুন বলেন, মিয়ানমারে চলমান সহিংসতা ও রোহিঙ্গাদের উপর বহু দশক ধরে চলে আসা নিপীড়ন এই জনগোষ্ঠীকে জীবন ঝুঁকিতে ফেলে সাগর পথে পালিয়ে যাওয়ার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে এই যাত্রীরা কোন দেশে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি। সাধারণত উন্নত জীবনের আশায় রোহিঙ্গারা বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করেন। রোহিঙ্গা সংকটের শেকড় ছড়িয়ে আছে 2017 সালের আগস্টে, যখন মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান সালভেশন আর্মি আরসা একযোগে পুলিশ ও সেনাপোস্টে হামলা চালায়। এর জবাবে মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক দমনপীড়ন চালায় রোহিঙ্গা অধ্যুষিত এলাকায়। সেনাদের হাতে বহু রোহিঙ্গা নিহত হয়, নারীরা ধর্ষণের শিকার হন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এসব নির্যাতনের মুখে প্রায় 10 লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ সরকার মানবিক কারণে তাদের কক্সবাজারের কুতুপালং এবং আশপাশের শরণার্থী শিবিরগুলোতে আশ্রয় দেয়। বর্তমানে সেখানে 15 লাখের বেশি রোহিঙ্গা বাস করছেন। তবে দীর্ঘদিন ধরে এই শরণার্থী সংকট বহন করে আসা বাংলাদেশ ইতিমধ্যে জাতিসংঘকে স্পষ্ট জানিয়েছে, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। গত 3.5 বছরের রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতিহাসে এবারই প্রথম এত বিপুল সংখ্যক যুদ্ধবন্দীকে একসঙ্গে মুক্তি দেওয়া হলো। শুক্রবার দুই দেশের 390 জন করে মোট 780 জন বন্দীকে মুক্তি দিয়েছে। বন্দীদের মধ্যে রয়েছে 270 জন করে সামরিক সদস্য এবং 120 জন করে বেসামরিক নাগরিক। এই ঘটনাটি যুদ্ধ কবলিত দুই দেশের মধ্যে মানবিক সমঝোতার একটি বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বন্দি বিনিময়ের এই উদ্যোগটি এসেছে সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত এক গোপন আলোচনার ফলস্বরূপ। সেখানে রাশিয়া ও ইউক্রেন সরকার সিদ্ধান্ত নেয় তারা একে অপরের 500 জন করে মোট 1000 জন যুদ্ধবন্দীকে মুক্তি দেবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার প্রথম ধাপে মুক্তি পেয়েছে 780 জন। বাকি 220 জনকে আজ শনিবার ও আগামীকাল রোববারের মধ্যে মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। মুক্তিপ্রাপ্তদের একজন ইউক্রেনের সেনা সদস্য ওলেকজান্ডার নেহির বলেন, তার স্ত্রী জানতেন না যে তিনি মুক্তি পাচ্ছেন। প্রতিবারের মতো শুক্রবার দেখা করতে গিয়ে স্ত্রী যখন দেখেন তিনি মুক্ত, তখন আনন্দে বাক রুদ্ধ হয়ে যান। নেহির বলেন, এমন অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। যারা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যায়নি তারা এটি কখনো বুঝতে পারবে না। আমি শুধু বলবো, আশা কখনো হারানো উচিত নয়। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সমঝোতা একটি বড় ধরনের অগ্রগতি। এই পদক্ষেপ কি আমাদের বড় কোনো শান্তির খবরে পৌঁছে দেবে? তার মন্তব্য কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, এই বন্দি বিনিময় নিছক একদিনের ঘটনা নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক ও মানবিক বার্তা বহন করে। যুদ্ধের বিভীষিকা চললেও আলোচনার পথ এখনো খোলা রয়েছে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে শান্তির সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে পারে।